morning everyone. Slide দেখা যায়? Good morning, sir. দেখা যাচ্ছে। আজকে 10-15 মিনিট কথা বলে আজকে যেন শেষ করব, কারণ চ্যাপ্টারটা অনেক ছোট করে করছি। মিল্কের ভাইটামিনস এন্ড মিনারেলস। আমরা এখনো কেমিস্ট্রিতেই আছি, কেমিস্ট্রি শেষ করতে পারি নাই। সো দেখি কত কুইক করা যায়। সো ভাইটামিনস এন্ড মিনারেলস আসলে তেমন কিছু বলার নাই, এক্স্যাক্টলি ডাইরেক্টলি বলতে হবে যে কোন ভাইটামিনস আছে, কোন ভাইটামিনস নাই, কোনটা কম কোনটা বেশি, রাইট? So milk contain water soluble vitamin, not only water soluble but also fat soluble. But water soluble vitamin এর সংখ্যা বেশি। আমরা একটু দেখি water soluble vitamin এর মধ্যে thiamine, which is considered to be vitamin A, riboflavin, vitamin B2, it has a thiamine vitamin B1, riboflavin vitamin B2, vitamin B12, which is cobalamin. এগুলো হচ্ছে good source. That means it contains, and this vitamin, the amount of vitamin in milk is higher actually. Good source. It's very close to the requirement of human being. যার জন্য good source বলা হচ্ছে। এরপরে কিছু কিছু ভাইটামিন এটা moderate, vitamin B6, niacin, pantothenic acid, and vitamin C, folate. Okay. এগুলো হচ্ছে small amount এ থাকে। Milk also contain fat soluble vitamin, যেটা আমরা রেকর্ড করা হচ্ছে না। Recording in progress. যেটা আমরা দেখেছি মিল্ক ফ্যাট গ্লোবিউল যখন পড়েছিলাম, fat globule contain and fat globule membrane contain quite a lot of vitamin, fat soluble vitamin. The content level of fat soluble vitamin in dairy product depends on the fat content of the product, of course. এটা যেহেতু ফ্যাটের সাথেই থাকবে, যেখানে ফ্যাটের পরিমাণ কম সেখানেই ফ্যাট সলিউবল ভাইটামিনের পরিমাণ কমে যাবে। এবং আমাদের দেশে এখন পর্যন্ত হয়তো কমার্শিয়ালি আমরা প্রডিউস করা শুরু করিনি লো ফ্যাট মিল্ক অর স্কিম মিল্ক। স্কিম মিল্ক অবশ্যই করি ক্রিম সেপারেশনের জন্য, বাট এটা সাবসিকুয়েন্টলি হয়তো ফ্লুইড মিল্ক হিসেবে আমরা ইউজ করি না, বিভিন্ন প্রোডাক্ট প্রিপারেশনে যায়। বাট দেশের বাইরে যখন যাবা তখন দেখবা যে লো ফ্যাট বলতে 3.5 না 3%, 2.5%, 2% এইভাবে graded levels of low fat milk, even skim milk পাওয়া যায়, 0.5% fat সমৃদ্ধ মিল্ক পাওয়া যায়, right? সেটা both fluid milk as well as the milk product prepared from graded level of low fat milk. Okay, so যেখানেই লো ফ্যাট মিল্ক আমরা প্রডিউস করব, লাইক রিডিউসড ফ্যাট ফর এক্সাম্পল 2% or low fat 1%, and skim milk must be fortified with vitamin A to be nutritionally equivalent to the whole milk. Okay, কারণ এইখানটায় তোমার ফ্যাট উইথড্রনের ফলে আমরা ফ্যাট সলিউবল ভাইটামিন গুলাকেও উইথড্রন করে ফেলি আনকনসিয়াসলি, কারণ এই ভাইটামিন গুলো আসলে ফ্যাটের সাথেই থাকে। যার জন্য যদি লো ফ্যাট মিল্ক করো ইন্ডাস্ট্রিয়ালি, যখন তোমাদের দায়িত্ব থাকবে তখন মনে রাখবা যে ফ্যাট ফ্রি মিল্ক তৈরি করার পরে যদি তুমি ফ্লুইড মিল্ক হিসেবে তুমি এটা মার্কেট করো, তাহলে অবশ্যই ভাইটামিন এটা মিনিমাম among the fat soluble vitamin A যেন ফর্টিফাই করা হয়। দ্যাট মিন তোমাকে আউটার সোর্স থেকে এটা অ্যাড করতে হবে যাতে হোল মিল্কের ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ ভিটামিন এ স্কিম মিল্কে থাকে, রাইট? একটা আমেরিকান সাইট থেকে নেয়া, দেখা যায় এখানে আউন্স বলা, রাইট? 8 ounce যেটা ইকুইভ্যালেন্ট টু 1 কাপ আমাদের ডেইলি রিকোয়ারমেন্টের কাছাকাছি। এই পরিমাণে আসলে
এই পরিমাণ মিল্কে তোমার কি পরিমাণ ভাইটামিনস আমরা পেতে পারি সেটা একটু দেখানোর। তো আমরা দেখাইছি কাউ মিল্কে, এবং কাউ মিল্কের মধ্যেই হচ্ছে গ্রেডেড লেভেল অফ ফ্যাট আমরা দিয়েছি 3.25 to 1, and skim বোঝো তো, রাইট? স্কিম বোঝো? আইডি নাম্বার 56 জি স্যার 56 জি স্যার স্কিম মিল্ক কি? স্যার প্রেপি মিল্ক Good. মনে আছে। সো তোমরা দেখো এখানটায় যে এটা আসলে ইন্ডিভিজুয়ালি যাওয়ার কোনো মানে নেই, এটা বোরিং হবে। এখানে জাস্ট একটু আইডিয়া দেওয়ার ট্রাই করেছি, মুখস্থ করার বিষয় না, এটা জাস্ট আইডিয়া দেওয়ার ট্রাই করেছি। তোমরা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, একটা রেঞ্জ মনে রাখলেই হবে। ভাই ভাই জিজ্ঞেস করলে যেন একটা কাছাকাছি একটা আনসার পাওয়া যায় যে তোমার পাপুলা মিল্কে ফর এক্সাম্পল ভাইটামিন এ পরিমাণ কত হতে পারে, এটা মাইক্রোগ্রামে ইউনিট মিলিগ্রাম। তো আমি আসলে এইগুলা ডেসক্রিপশনে যেতে চাচ্ছি না, এটা জাস্ট একটা ভ্যালু তোমাদের দেখানোর জন্য, আইডিয়া দেওয়ার জন্য, রাইট? ভাইটামিন অতটুকু আমরা খুব শর্ট করে বললাম, রাইট? আমরা শুধু একটু দেখাইছি কোনটা গুড সোর্স, কোনটা স্মল সোর্স, এবং কখন ফ্যাট সলিউবল ভাইটামিন ফোর্টিফাই করতে হবে। এখানে এই স্লাইড থেকে এই 3টা পয়েন্ট, ওকে? আর কিছু ভ্যালু দিয়েছি টু জেনারেট সাম আইডিয়া, এবং এখান থেকে পরীক্ষার কোশ্চেনও কি আসবে আই ডোন্ট নো। মিনারেলস যাই, মিল্ক ইজ এ গুড সোর্স অফ ক্যালসিয়াম, এটা জানো তো অবশ্যই, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সেলেনিয়াম এন্ড জিঙ্ক। মোস্ট ইম্পর্টেন্টলি যে সিরিয়ালে আছে তোমার লিস্ট করা, ওই সিরিয়ালে ইম্পর্টেন্স অনুযায়ী, কোয়ান্টিটি অনুযায়ী আসলে ক্যালসিয়াম সবচেয়ে বেশি থাকবে, জিঙ্ক ক্যালসিয়াম থেকে কম। বাট এই অল যে ম্যাক্রো যেসব মিনারেলস, বিশেষ করে ক্যালসিয়াম এন্ড ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এগুলা মানে বেশ ভালো পরিমাণে থাকে, যেটা যদি আমরা এভরিডে রিকমেন্ডেড অ্যামাউন্ট অফ মিল্ক, ফ্লুইড মিল্ক আমরা ড্রিঙ্ক করতে পারি, তাহলে আমাদের আর অ্যাকচুয়ালি ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার কোনো দরকার নেই, এভাবে বলা হয়। In general, human milk contain less mineral than bovine milk. Many minerals in milk are associated together in the form of salt, such as calcium phosphate. Okay? এই সল্ট নিয়ে আমরা হয়তো আরেকটা ক্লাসে একটু দেখবো, এবং ভেরি শর্টলি 2-3-4টা স্লাইডে যে কি কি সল্ট থাকতে পারে। এবং সল্ট যখন পড়াবো তখন তোমরা হয়তো কনফিউজ করবে যে স্যার মিনারেলস পড়াচ্ছে নাকি মানে অন্য কিছু পড়াচ্ছে। অ্যাকচুয়ালি ওখানে মানে সব মিনারেলসই চলে আসবে, কিন্তু একটু কম্বাইন্ড ফর্ম, রাইট? সো এটা আমরা পরের ক্লাসে দেখবো সল্ট, এবং এরপরে দেখবো অ্যাপ্রক্সিমেটলি 67% অফ দ্য ক্যালসিয়াম and 35% magnesium and 44% of the phosphate are salt bound within the casein micelles, and the remainder are soluble in the serum phase. So again, এই সল্টের কথাই চলে আসছে। অ্যাকচুয়ালি মিনারেল এন্ড সল্ট একসাথেই পড়ানো উচিত ছিল, বাট সল্টের প্রিপারেশনটা আমি আজকে নিতে পারি নাই ওইভাবে, সেটা পরের ক্লাসে পড়াই দেবো। সো এগেইন তোমার মিনারেলস যখনই কম্বাইন্ড ফর্মে আসবে তখনই ওটা সল্ট হিসেবে আমরা রিনেম করি, সল্ট হিসেবে বলি। সো সল্ট যখন পড়বো তখনও আসলে এই মিনারেলস চলে আসবে এগুলো। তবে এখানে বলা হচ্ছে যে অ্যাবাউট 67% calcium, 35% magnesium and 44% of phosphate out of the 100, অর্থাৎ 100 গ্রাম ক্যালসিয়াম থাকলে তার 67 গ্রাম, সেটা বলা হচ্ছে। এইভাবে ওরা কম্বাইনলি কেজিনের সাথে থাকে। কেজিনের বিভিন্ন যে স্ট্রাকচার পড়াইছিলাম বিভিন্ন মডেল দিয়ে, একটা মডেল হাইলাইট করেছিলাম, রাইট? সাবমিসেলস ফর মডেল। তো ওখান থেকেই মনে রাখো, ওখানে বিভিন্ন ধরনের
কম্পাউন্ড দিয়ে মিসেলসটা তৈরি হয় এবং সেইখানেই অ্যাকচুয়ালি এগুলা এই ইন্ডিভিজুয়াল মিনারেল গুলো কম্বাইনলি সল্ট হিসেবে এক্সিস্ট করে। The fact that the calcium and phosphate are associated as salt bound with the protein does not affect the nutritional availability of either calcium or phosphate. এই যে একটু আগেই বললাম যে about 67% of calcium যে বাউন্ড ফর্মে থাকে, সল্ট ফর্মে থাকে মিসেলের সাথে, কেজিন মিসেলসের সাথে, যেটা অ্যাকচুয়ালি প্রোটিন। তো এই বাউন্ড ফর্মে থাকলেই হয়তো এটা আমরা ডাউট করতে পারি whether this amount of calcium will be released for our nutrition or not, but there is no doubt the bound form actually affect করে না the availability of the calcium or phosphate। কোনোটাই কোনো ইন্ডিভিজুয়াল যে মিনারেলস আছে কোনোটাকেই অ্যাকচুয়ালি কোনোটার অ্যাভেলেবিলিটি কে হ্যাম্পার করে না, এটা আলটিমেটলি রিলিজ হয়ে যায়। মিল্ক কন্টেইন small amount of copper, iron, magnesium and sodium. Again এগুলা আবার সল্ট ফর্মে থাকবে, তখন আমরা দেখবো কোনটা কার সাথে থাকে। সো কিছুগুলা দিয়েছি যে গুড সোর্স, রাইট? এটা আমি হাইলাইট করে দিই। গুড সোর্স আর এগুলো হচ্ছে স্মল সোর্স। সো তোমার এখান থেকে আসলে খুব ডিসক্রিপটিভ কোশ্চেন হওয়ার চান্স কম। কোশ্চেন হলে হয়তো 1 মার্কসের কোশ্চেন হবে। Enlist the good source of, let's say, calcium, minerals in milk, অথবা enlist the mineral elements that exist in minor quantity in milk, right? এবং সল্ট যখন পড়াবো তখন দেখবো কিছু কিছু ইম্পর্টেন্ট সল্টস চলে আসবে, অ্যাকচুয়ালি কম্বিনেশন অফ ইন্ডিভিজুয়াল মিনারেল। শুধু লিস্ট চাওয়া হতে পারে, বাট মোর ইম্পর্টেন্টলি তোমাদের এগুলা একটু মনে রাখতে হবে তোমাদের কনফিডেন্সের জন্য, এবং তোমরা যে ডেইলি সায়েন্স পড়ে আসছো সেটা একটা এভিডেন্স হিসেবে এগুলা আলটিমেটলি কাজেও লাগবে তোমার যখন বিশেষ করে কাপ হেলথ ম্যানেজমেন্ট করতে যাবা, তখন এই মিল্কের ডিফারেন্ট সল্টস, ডিফারেন্ট ভাইটামিনস এগুলো কনসিডারেশনে চলে আসবে তোমাদের ইন রিয়েল লাইফ প্র্যাকটিসে তোমাদের প্রফেশন, রাইট? তো লাস্ট পয়েন্ট বলেছি যে একটা হচ্ছে গুড সোর্স, আর কিছু মিনারেলস আছে খুব মাইনর কোয়ান্টিটিতে থাকে, ফর এক্সাম্পল কপার, আয়রন, ম্যাগনেসিয়াম, সোডিয়াম। ডাইরেক্টলি ওয়েব থেকে নেয়া শুধুমাত্র কম্পারিজন বাফেলো মিল্ক এবং কাউ মিল্কের ডিফারেন্ট যে ইন্ডিভিজুয়াল মিনারেল কন্টেন্টের ভেরিয়েশন কিরকম। দেখো যে almost every cases cow milk contain little higher except few. For example, sodium 4458, potassium 103, 104, ক্যালসিয়াম অবশ্যই এখানে বেশি, এরপরে ম্যাগনেসিয়াম, ফসফরাস এন্ড সো অন। ট্রেস মিনারেল যেখানে আসলে আইডেন্টিফাইড হয়নি, এটা থ্রু এন এক্সপেরিমেন্ট অফকোর্স, দেখো অনেক আগের। সো যেখানে আইডেন্টিফাই হয় নাই সেখানে ট্রেস দেওয়া হয়েছে এবং এটা নন আইডেন্টিফাইড দেওয়া হয়েছে। ইট ডাজ নট মিন দ্যাট এই ফসফরাস এটা আসলে বাফেলো এন্ড কাউ মিল্কে নাই, এই সার্টেন এক্সপেরিমেন্টে এটা ডিটেক্টেবল হয়নি আর কি, রাইট? আর কিছু মিনারেলস যেগুলা খুবই মাইনর কোয়ান্টিটি থাকে, মাইক্রোগ্রামে পার লিটার, এন্ড এখান থেকে স্পেশালি ইম্পর্টেন্ট হচ্ছে জিঙ্ক, যেটা আমাদের হেলথের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং সিমিলার অ্যাজ vitamins এখানে again from the same American recommendation, the major and important minerals for our health is enlisted,
and the amount indicated in cow milk at a graded level of fat and sheep, goat, and buffalo comparative, right? So এখানে বলার কিছু নাই, একটু বলতে হবে সবার লাস্টের স্লাইড। So what are the effect of processing on vitamins and minerals content? কারণ এটা mostly majority vitamins and minerals very minor quantity থাকে in the level of ppm or microgram. Whether this tiny amount of these elements and vitamins destroy with the heat treatment or not. এবং heat treatment is a must মিল্কের ক্ষেত্রে, সেটা প্রোডাক্ট প্রিপারেশনের জন্যই হোক অথবা তোমার ট্রান্সপোর্টেশনের জন্যই হোক অথবা fluid milk drinking purpose, right? Heat treatment must. Pasteurization ছাড়া আসলে কিছুই করা হয় না, right? So একটু এখন দেখার দরকার যে এই হিট ট্রিটমেন্ট আসলে মিল্কের যে নিউট্রিয়েন্ট, স্পেশালি যে মাইনর নিউট্রিয়েন্ট গুলো আছে, ভিটামিনস এন্ড মিনারেলস, এগুলাকে আসলে হ্যাম্পার করে কি না। এখানে বলছি যে মাইল্ড হিট ট্রিটমেন্ট, যেটা মাইল্ড হিট বলতে তোমার ওই যে 63 ডিগ্রিজ, এটাই মোস্টলি ইন্ডিকেট করা হয়, বাট এখানে নিয়ে আসছি HTST, mild heat treatment used in the typical high HTST pasteurization of fluid milk does not affect the vitamin content, that means any vitamin content. এখানে মনে আছে এটার টেম্পারেচার কত, HTST টেম্পারেচার কত শোনা যায়? আমার ইন্টারনেট আজকে একটু আনস্টেবল, শোনা যায়? 72 স্যার। আচ্ছা 70 কত? 72 72 আচ্ছা, এটাকে আসলে মাইল্ড হিট বলা হচ্ছে। এটা আমি আমাদের ক্ষেত্রে আমরা ধরি ভ্যাট পাস্তুরাইজেশন, যেটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে না, হ্যাঁ, আমরা ল্যাবরেটরি স্কেলে যখন দেখেছিলাম, নিজেরাই পাস্তুরাইজেশন করেছিলাম ডায়েটে। কিন্তু HTST আমাদের যে ডিভাইস ছিল তখন ল্যাবে, ওইটা আসলে ফাংশনিং ছিল না কোনো কারণে, যার জন্য আমরা শুধু ভ্যাট পাস্তুরাইজেশনটাই প্র্যাকটিস করতে পারছি। আর মিল্ক ভিটায় গিয়ে আসলে HTST নিজেরা করি নাই, ডেমনস্ট্রেশনে ছিল না, আমাদেরকে জাস্ট দেখানো হয়েছে, রাইট? সো এই HTST এটাকে যদি মডারেট ধরো তোমরা টেম্পারেচার, এই টেম্পারেচারে আসলে কোনো ভাইটামিন কন্টেন্টের কোনো ক্ষতি হয় না, অর্থাৎ ভাইটামিন কন্টেন্টের লস হয় না। However, very high temperature, high treatment, for example UHT, যেখানে 130 অথবা এর চেয়েও বেশি, এই টেম্পারেচার ইউজ করা হয় for extended shelf life combined with the increased storage life of this product does not cause loss of some water soluble vitamin. Okay, এবং ফ্যাট সলিউবল ভাইটামিনের ক্ষেত্রে তোমার কথা আগেরটাই, যে যদি স্কিম মিল্ক হয় তাহলে কন্টেন্ট অবশ্যই কমবে, লো ফ্যাট মিল্কের কন্টেন্ট কমবে, হোল মিল্কে অ্যাজ ইট ইজ কন্টেন্ট থাকবে। যেহেতু আমরা হিট ট্রিটমেন্ট নিয়ে কথা বলতেছি, সেহেতু এটা আসলে চলে আসার কথা না। থায়ামিন কিছু কিছু ভাইটামিন রিডিউস করে ওয়াটার সলিউবলের মধ্যে, যেটা হাইলাইট করে দেয়া। থায়ামিন একটা, vitamin B12 নাম্বার 2, and vitamin C. vitamin C কে অবশ্যই আমরা মানে মিল্কে vitamin C খুব মানে নেগলিজিবল অ্যামাউন্টে থাকে, অনেক সময় পুর সোর্স অফ ভিটামিন বলা হয়, পুর সোর্স অফ vitamin C মিল্ক। এবং আরেকটা মিনারেলস হচ্ছে আয়রন, এটা ভেরি মানে মিনিমাম পর্যায়ে থাকে। So heat treatment ক্ষেত্রেও among the water soluble vitamin only thiamine and vitamin B12 is found to be reduced by one experiment in 1984. Okay, but it is randomly reported now. Okay, so riboflavin,
is a heat stable vitamin and is not affected by severe heat treatment even with 100 degrees, যেটা আমরা বাসায় ট্রাই করি এবং ইউএসটি তো আছে আরো বেশি 100 ডিগ্রিজ এবং ইউএসটির মধ্যে। এই জন্যই আমি নিয়ে আসি বাসা বাড়ির কথা, কারণ বাসা বাড়িতে আমরা টাইমের দিকে দেখি না, রাইট? হিট আপ হতেই থাকে ইভেন অনেকেই তো মানে ভলিউম কমায় ফেলে মিল্কের, রাইট? সো এই যে প্রলং টাইম, একটু কম টেম্পারেচারে প্রলং টাইম এবং একটু বেশি টেম্পারেচারে একটু শর্ট টাইম, এই দুইয়ের পার্থক্য আছে অনেক on the effect of heat on the milk solids. যার জন্য এই আমাদের বাসাবাড়ির এক্সাম্পল বেশি চলে আসে, কারণ এখানে আমরা অনেক সময় আমি দেখেছি যে 5 মিনিট ধরে হিট আপ করতেছে 100 ডিগ্রি। সো তখন অ্যাকচুয়ালি এগুলা এই দুই ভিটামিন রিডিউস করতে পারে, বাট রিবোফ্লাভিন ইটস এ হিট স্টেবল ভিটামিন, কনসিডারড টু বি হিট স্টেবল, এবং এইটা যে কোনো লেভেলে টেম্পারেচারটা ডিস্ট্রয় হবে না, রাইট? ক্যালসিয়াম ফসফেট, যেটা সল্ট ফর্মে আমরা বলতেছি, উইল মাইগ্রেট in and out of the casein micelles with the changes of temperature. একটু আগেই বলেছিলাম যে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম এগুলা সল্ট হিসেবে কেজিন মিসেলস এর সাথে থাকে কম্বাইন্ডলি, এবং এখানে যেটা বলা হচ্ছে যে টেম্পারেচার চেঞ্জের কারণে এইটা ইন এন্ড আউটে যাবে, অর্থাৎ টেম্পারেচার রেইজ করলে এটা আউটে মানে বের হয়ে আসবে, এবং টেম্পারেচার ওই সেম ফ্লুইড মিল্কে টেম্পারেচার কমে আসলে এটা এগেইন বাইন্ড হবে কেজিন মিসেলসের সাথে, রাইট? আনলেস the protein is degenerated or the micelles is kind of broken down or degenerated. The process is reversible at a moderate temperature, যেটা বলছি ইন এন্ড আউট, ওইটাই যে মডারেট টেম্পারেচার যখন হাই টেম্পারেচার থেকে ধীরে ধীরে লো এবং মডারেট এন্ড লো আসবে, তখন অ্যাকচুয়ালি এটা রিভার্স করবে, আগের অবস্থায় ফিরে যাবে এই ক্যালসিয়াম এন্ড ফসফেট। It does mean that this salt and especially the individual mineral does not affect with the heat treatment. And in addition of that, this high heat treatment does not affect the nutritional properties of minerals as well. Actually, এটা হওয়ার কথা না, কারণ মিনারেল itself এটা কি অর্গানিক না? মিনারেলস অর্গানিক না? একজন বলতে পারবা? মিনারেলস তো অর্গানিক, তাই না? না স্যার, এটা ইনঅর্গানিক স্যার, ইনঅর্গানিক। ওখান থেকেই আসো যে যদি অর্গানিক হতো তাহলে এটা বার্ন হতে পারতো, রাইট? বার্ন হয়ে অন্য কোনো কম্পাউন্ড তৈরি করতে পারতো, বাট অ্যাজ ইট ইজ ইনঅর্গানিক, if it is burned it will be ash, right? So there will be no nutritional value. Yeah, and as long as it is intact, it is in the form of salt or individual mineral, there will be no destruction of nutritional properties. Okay, এবং যদি বার্ন হয়ে যায় তাহলে অ্যাশ হবে, which contain nothing. এবং মিল্কে হিট আপের কারণে এখানে অ্যাশ হওয়ার কোনো কোশ্চেনই নাই, কারণ অ্যাশিং এর তোমরা জানো টেম্পারেচার কত লাগে। সো অ্যাজ এ রেজাল্টস আমরা যে টেম্পারেচারে মিল্ককে হিট আপ করি ওই টেম্পারেচারে মিনারেলসের কোনো ক্ষতি হয় না। অ্যাট বেস্ট যেটা হবে যে সল্ট থেকে সল্ট ডিসোসিয়েট হয়ে ইন্ডিভিজুয়াল মিনারেলস হতে পারে, এবং এটা অন্য কোনো কম্পাউন্ডের সাথে যখন বাইন্ড ফর্মে থাকে, ফর এক্সাম্পল কেজিন মিসেলসের সাথে, সেখান থেকে ডিসোসিয়েট হতে পারে, বাট ইট উইল নট বি ডিস্ট্রয়েড। ওকে, at the very high temperature the calcium phosphate may precipitate out of the solution, যেটা at best হতে পারে যে কিছু কিছু ক্ষেত্রে এই যে কেজিন মিসেলসের সাথে ক্যালসিয়াম ফসফরাস, ক্যালসিয়াম ফসফেট যেটা সল্ট হিসেবে বলি, এটা ভেরি হাই টেম্পারেচার এবং প্রলং টাইম হাই টেম্পারেচার মেনটেন করলে এটা হয়তো কেজিন মিসেলস থেকে বের হয়ে আসবে এবং এটা প্রিসিপিটেট করবে। ইন দ্যাট কেস এটা ইরিভার্সিবল, কিছু পার্সেন্টেজে ইরিভার্সিবল হয় এবং এটা ব্যাক করে না কেজিন মিসেলস। বাট সেটা ভেরি এক্সেপশনাল কেস। নর্মালি আমরা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে এই ভুলগুলা
করি না, আমাদের ওখানে ডিফাইন করা আছে, কম্পিউটার প্রোগ্রাম করা আছে যে যেখানে যে টেম্পারেচার যে টাইম মেনটেন করা দরকার সেখানে সেরকমই করা। অ্যাজ এ রেজাল্ট মিল্কের যে মানে নিউট্রিশনাল ভ্যালু নট অনলি ফর মিল্ক নিউট্রিয়েন্ট, যে হিট ট্রিটমেন্টের জন্য আসলে এগুলা ডিস্ট্রয় হবে, এইটা মানে মাথায় রাখাটা অনুচিত। মানে আমরা কোনো নিউট্রিয়েন্টকেই ডিস্ট্রয় করার চেষ্টা করি না মিল্ককে, কারণ মিল্কের এই পাস্তুরাইজেশন ইজ দ্য নট এন্ডিং, ইট ইজ দ্য বিগিনিং টু process a product or process the fluid milk, and the ending point is the consumption. এবং ওই পর্যন্ত আসলে ট্রাই করা হয় যে মিল্কের যে টোটাল সলিডস এবং সলিডস কন্টেইনিং wide variety of nutrient important for human nutrition will be intact. Not only heat but also exposure of light will decrease the riboflavin and vitamin A content in milk. এখানে বলা হচ্ছে riboflavin heat stable. However, it can easily be decreased. It can easily be influenced by the light invasion in the milk. Okay, so তোমরা দেখবা মিল্ক বিটায় যত কালেক্টিং কন্টেইনার দেখবা, বিশেষ করে ট্রান্সপোর্টেশনের জন্য যে মিল্ক কন্টেইনার গুলো ইউজ করা হয় এগুলা গলার দিকে এসে একটু ন্যারো হয়ে গেছে। হ্যাঁ, এর কারণ হচ্ছে আমরা চাই যে মিল্ক গুলা কন্টেইনারে যখনই একটু প্রলং টাইম থাকবে তখন যেন এটা ডার্কে থাকে, রাইট, যাতে কিছু কিছু লাইট সেন্সিটিভ যে ভাইটামিনস আছে এগুলা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এগুলো যাতে এফেক্টেড না হয়, সেটাই বলছি লাস্ট পয়েন্টে যে মিল্ক শুড বি স্টোরড ইন এ কন্টেইনার দ্যাট প্রোভাইড ব্যারিয়ার টু লাইট, that is opaque, plastic or paper board or any metal, to maximize the vitamin retention. So the summary of this slide is heat treatment as recommended. If we follow accordingly, it will not affect any vitamins and minerals content. In some cases, very few vitamins are reported to be reduced with high temperature, but it's not a random and common cases. Riboflavin is, although heat stable, it is light sensitive. As a result, during storing and transportation, milk should be placed in a dark and opaque container so that vitamin retention can be maximized. Any question until now? আর কোনো কোয়েশ্চেন আছে? সলভ নিয়ে অনেক প্রিপারেশন নেওয়ার কথা ছিল, আসলে আমার সময় হয় নাই। এটা পরের ক্লাসে কন্টেন্ট রেডি, এটা আমাকে পড়তে হবে তোমাদেরকে পড়ানোর জন্য। এনিওয়ে, আমি এতটুকুই আজকে বলার কথা ছিল। এখন অ্যাসাইনমেন্ট নিয়ে কারো যদি কোনো কথা থাকে সেটা এই সময়টা আলোচনা করা যেতে পারে। অ্যাসাইনমেন্ট নিয়ে একটা কথা ছিল। গ্রুপের নাম মেনশন করে, তোমার টাইটেল মেনশন করে কথা বললাম। গ্রুপ 2। গ্রুপ 2 কি অ্যাসাইনমেন্ট? তোমাকে শুনতে পাচ্ছি না। গ্রুপ 2 কি লাইনে আছো? ফার্মেন্টেশন স্যার। মিল্ক ফার্মেন্টেশন। মিল্ক ফার্মেন্টেশন এই গ্রুপ থেকে একজন আমার সাথে কথা বলেছিল। এরপরে কি কোশ্চেন থাকতে পারে? স্যার মানে ইনডেক্স আর কন্টেন্ট বাদ দিয়ে কি 10 পেজ কাউন্ট হবে নাকি ওটা সহ? ওইটা কোনো ব্যাপার না, তোমার 1-2 পেজ মানে কম বেশি হলে এটা মানে কোনো ব্যাপার না, ঠিক আছে? আচ্ছা স্যার। Sir, good morning, sir. Good morning. From international group or which group you are? Yes. Sir, G, Group G. Sir,
our CR provide the some design, front page designing, and there is written the contribution and signature. And although we are from the different region of our country, so it's So you can difficult to skip. signature or contribution, sir. So they are not contributing, or it's difficult to collect the signature. Which one? No, sir, they are contributing, sir, but someone can give the information about that. Someone are doing at working at the as a type technically typing like that, sir. It's so we are doing at so it's difficult to write the contributor and signature. Can we skip that, sir? At least you list down minimum contribution, who has done what, but you can escape signature, no problem. Because we all are now we all are not in problem like mentally problem. Someone are living in so much far, they are disturbing the network, and so it's problem maybe, sir. Okay, it may be problem for getting a signature, but is it a problem just listing down who is doing what? Will it be a problem? At least, I mean, you can type it, who has done what, isn't it? Sir. Okay, sir, I will try. We are just Nikki Bolu, sir, we are just calling at video call, and we are providing the, it's better to write someone giving their topic by speech, and one of our friends, we are writing at one time, and we are just giving one to type and do that, sir. Yeah, just list that, no problem. Just list that. If anyone just, yeah, no problem. If one of your friends just typed, you just write typing, nothing more. Okay. So I just want to see who has done what, right? Okay, sir. Okay, And sir. the reason I gave the column signature, because Yes, sir. sometimes there might be a problem within the group about Yes, the sir. agreement, who has done what. There will always be some people who hasn't done anything or has done minimum, but he or she will push you to put his or her contribution a little more, right? So in order Yes, to sir. avoid that Yes, sort sir. of pressure and situation, I just, I have given the option to sign so that I understand everybody is agree on the contribution. Okay, sir. We'll try our best, sir. Sure, no problem. And this is not actually a very difficult assignment. We would like to know the dairy industry of Nepal, so that in future, if possible, when you are in the leading, we can collaborate with you, right? Yes, sir. Okay, We are any not, other? sir, doing too much good idea about there, sir, but whatever we are doing, just little one. Okay, try. This is not the final exam. Try. Okay. Thank you, sir. Any other questions from other groups? কোশ্চেন না থাকলে আমার কোশ্চেন আছে। কোন গ্রুপে কি এরকম হচ্ছে যে মানে ঝগড়াঝাটি হচ্ছে অথবা কন্ট্রিবিউশন করতে চাচ্ছে না, একজনের দুজনের উপর প্রেসার, এরকম কোন গ্রুপ আছে? নাই? তোমরা ফ্র্যাঙ্কলি আমাকে বলতে পারো, তোমাদের কোনোই ক্ষতি হবে না, আর যারা প্রেসারাইজ করতেছে তাদেরও কোনো ক্ষতি হবে না। যদি মানে if this is the case in some groups. আজকে 12 তারিখ, আজকে ইনিশিয়াল সাবমিশনের লাস্ট ডেট until 12 AM. যদি কেউ মনে করো সাবমিট করতে পারবা, you are welcome. যদি সাবমিট করতে না চাও, that is also okay, but final submission deadline is 15th, right? এবং that will be fixed, there will be no extension. এক্সটেনশন করলেই জিনিসপত্র প্রলং হবে,
এক্সটেনশন হবে না এবং খুব কনসাইজ ফর্মে এই জন্যই দিয়েছি। সাবমিশন ডেডলাইন 15, জাস্ট টু রিমেম্বার। ওকে ওকে, যদি কোনো কোশ্চেন না থাকে আজকে এতটুকুই শেষ করতে চাই। এরপরে শুধু স্যার একটা গ্রুপ কথা বলার ছিল। গ্রুপ কি অ্যাসাইনমেন্ট, রিগার্ডিং অ্যাসাইনমেন্ট? না না স্যার, আচ্ছা বলো। স্যার সবাই পিডিএফ এর কথা বলতেছিল, আমাদের ক্লাস লেকচারের পিডিএফ গুলা। আচ্ছা দেখি আমি আজকে পিডিএফ গুলা প্রিপেয়ার করে কেমিস্ট্রি বিশেষ করে আজকে দেওয়ার চেষ্টা করবো। পিডিএফ এ তোমাদের অ্যাসাইনমেন্টে হেল্প হবে? পিডিএফ দিলে ইটস টু লেট, তাই না? এনিওয়ে আজকে দিয়ে দেবো রাতে। স্যার আজকে দিয়ে দিন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো কথা না? আমাদের স্যার সি গ্রুপ নিয়ে একটু সমস্যা ছিল স্যার। আচ্ছা এই সমস্যা আছে তা কোথায় কোথায় বের করতে হচ্ছে কেন? স্যার স্মল হোল্ডার ফার্মার্স লেভেল ইন বাংলাদেশ স্যার, এই টপিকটা নিয়ে স্যার আমরা এরকম কিছু বুঝতেছি না, এরকম কি করবো এই অংশ। স্মল হোল্ডার ফার্মার্স লেভেল বুঝে না? না স্যার, এটা একটু স্যার বলে দিলে স্যার আমাদের জন্য সহজ হবে। আচ্ছা স্মল হোল্ডার হচ্ছে মানে একেবারে স্মল স্কেল ফার্মিং, যেটা একটা মানে স্মল স্কেল এখন বাই ডেফিনিশন ধরা হয় মনে হয় যে 3টা কাউ যার আছে এবং মিনিমাম একটা মিল্কিং কাউ আছে তাদেরকে স্মল স্কেল ধরা হয়। এবং এটা টাইম টু টাইম আসলে আমাদের সোসিও ইকোনমিক কন্ডিশন এবং ক্যারল পপুলেশনের উপর ডিপেন্ড করে এই ডেফিনিশন চেঞ্জ হতে পারে যে কখন আমরা স্মল হোল্ডার ফার্মিং ধরবো একজন ফার্মারকে। সো যেটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে না, ঠিক আছে, যে তোমরা এমনি ধরে নাও যে একটা মিল্কিং কাউ আছে এবং টোটাল 3টা ক্যাটল যে ওন করে, ওটা স্মল হোল্ডার ফার্মার, ঠিক আছে। তোমরা গ্রামে গঞ্জে দেখো যে একজনের একটা মানে কাউ আছে, একটা কাউ থেকে 2-3 লিটার দুধ সে মিল্কিং করে এবং সেটাই বিক্রি করতে নিয়ে যায় বাজারে, তাই না? এরকম আছে কিনা? জি স্যার। এগুলাই স্মল হোল্ডার ফার্মার, মানে যারা কমার্শিয়াল পারপাসে মানে মিল্ক প্রডিউস করতেছে না। যে 10টা মিল্কিং কাউ আছে 100 লিটার মিল্ক প্রডিউস করতেছে, সে তো বিজনেস করতেছে অ্যাকচুয়ালি, তাই না? মানে থ্রু মানে ডেয়ারিং সে বিজনেস করতেছে। বাট একজন ফার্মার যার একটা মিল্কিং কাউ আছে 2-3 লিটার মিল্কিং করে, সে তো মানে হি ইজ লিভিং ফ্রম হ্যান্ড টু মাউথ, রাইট? সে অ্যাকচুয়ালি বিজনেস করতেছে না, সে তার লিভিং এর জন্য অ্যাকচুয়ালি এটা করতেছে। সো তোমরা ধরে নাও যে মিনিমাম 1টা থেকে 3টা মিল্কিং কাউ আছে এবং মিল্ক প্রোডাকশন ইজ নট লেস দেন 6 কিলোস। সেই ক্ষেত্রে তোমার স্মল হোল্ডার ফার্মিং তোমরা ধরতে পারো। এবং ওই সিচুয়েশনে আসলে এই ফার্মার প্রিজার্ভেশন কোনো টেকনিক ফলো করে কিনা, এবং থাকলে কি কি আছে, এটা ডেফিনেটলি আছে বাংলাদেশে, এরকম কাজ অনেক হচ্ছে স্মল হোল্ডার ফার্মিং এ, বিশেষ করে ইয়াতে পাবনা, সিরাজগঞ্জ এইসব এরিয়াতে অনেক এরকম কাজ হয়েছে। এটা কি তোমরা কন্টেন্ট পাও নাই খুঁজে? স্মল হোল্ডার ফার্মার্স এই কন্টেন্ট খুঁজে পাও নাই? খুঁজে পাই না স্যার, যারা ভাগ করে দেওয়া হয়েছিল স্যার দায়িত্ব, বললো যে এরকম খুঁজে তো পাইতেছি না, এই কারণে স্যার জানতে স্যার। এইটা মানে খুবই ফাঁকিবাজি কথা। এটা আমি তোমাকে সার্চ করে দেখাবো এখনই? দেখাইলে এটা মানে বায়াসড হয়ে যাবে, অন্য কাউকে দেখাই। না স্যার দেখা যাবে না স্যার। এখন আমার দেখানো অপশন আছে, আমি স্লাইড শেয়ার করে দেখাইতে পারি তোমাকে, কিন্তু এটা মানে অনেক অনেক কাজ হয়েছে। আমি তো এমনি এমনি দেইনি কোনো কিছু যে তোমরা এমন কিছু দিলাম তোমরা কিছুই খুঁজে পাবে না, ওই বিপদে তো তোমাদেরকে ফেলতে চাই। এবং এটা জানাটা জরুরি আমাদের জন্য, তাই না? কারণ এটা মানে বাংলাদেশে এই ধরনের ফার্মারই মেজরিটি, স্মল স্কেল ফার্মার, হ্যাঁ, যারা মোটামুটি ভাবে শুরু করে লাইফ সাস্টেনিং ওয়েতে ডেরিতে শুরু করে, যে একটা মিল্কিং কাউ রেখে তাদের কিছু আর্নিংটা একটু বাড়ানো, বিসাইডস ইজ মেইন ওয়ার্ক। এবং এটাই ধীরে ধীরে যখন মানে বড় হয় তখন সে হয়তো মানে মিডিয়াম স্কেল অথবা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে চলে যায়। বাট তোমরা দেখবা যে মিল্ক বিটা যেহেতু কোঅপারেটিভ ওয়েতে চলে, হ্যাঁ, তারা ফার্মার্সের দুধ কালেক্ট করে। এরকম অনেক ফার্মার আছে যে 2-3টা কাউ এবং 5-7 লিটার দুধ প্রডিউস হয়, হ্যাঁ, এবং এটাই সে অনেক দূর থেকে চরাঞ্চল, নদী এগুলা পার হয়ে সে মিল্ক কালেকশন পয়েন্টে মানে এই মিল্কটা দিয়ে যায় মিল্ক বিটায়।
ঠিক আছে? সো এই ধরনের অনেক কাজ হয়েছে, বাংলাদেশি সব জার্নাল থেকে প্রকাশ হয়েছে, তুমি দেখো সম্ভব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। গুতায় গুতায় বের করার কোনো, হ্যাঁ কোন গ্রুপ? গ্রুপ F, manufacturing process chemistry and microbiology of condensed milk. হ্যাঁ, তিনশো 55টা রাইট, কারণ এটা আমরা পরে মডিফাই করতে হয়েছে, একাডেমিক কাউন্সিলে গিয়ে এটা আটকে গেছিল আমাদের ইউনিভার্সিটি রেজুলেশনস অনুযায়ী। আসলে আমরা আগে যেভাবে করছিলাম আসলে বিএ এবং শেরে বাংলাকে ফলো করে, কিন্তু আমাদের ইউনিভার্সিটির মানে নিজস্ব একটা গাইডলাইন আছে, সেটা ফলো করে পরবর্তীতে ইয়ে করছি, যার জন্য 55 হবে। Okay, thank you very much. I am waiting to receive your assignments. Assignment receive করলেই পরবর্তীতে পিপিটি তৈরি এবং সাবমিশনের একটা ডেডলাইন দেব। স্যার রেফারেন্স কি মাস্ট দেওয়া লাগবে? It's up to you. Reference is a part of your writing. রেফারেন্স ছাড়া কেমনে, মানে কোত্থেকে লিখছো? তোমার মাথা থেকে সব লিখছো? কিছু না কিছু ফলো করে লিখছো অবশ্যই, এবং মানে যার কাছ থেকে নিছো তাকে যদি অ্যাকনলেজ না করো, এটা ইটস এ ক্রাইম ইন সায়েন্স। ঠিক আছে? এবং দুই একজন হচ্ছে মানে আমাকে ফিডব্যাকের জন্য সাবমিট করেছিল, দুই একটা গ্রুপ, তারা আমি দেখলাম যে রেফারেন্স শুধু লিস্ট করেছে লাস্টে, কিন্তু মানে ভিতরে সাইট করেনি। সাইট করা বুঝো তো, রাইট? সাইট করা বুঝো? এই যে আমি, না স্যার বুঝি না, একটু বলেন। এই যে আমি এই যে স্টেটমেন্টটা নিয়েছি, হ্যাঁ, থায়ামিন রিডিউস হয়, ভিটামিন B12 রিডিউস হয় এবং ভিটামিন সি রিডিউস হয়, রাইট? এইটা আমি বলেছিলাম যে একটা, এটা র্যান্ডম কেস না, একটা মানে রিসার্চ থেকে আমি পেয়েছি। সেই রিসার্চটা হচ্ছে 1984 সালে প্রডিউস হয়েছিল, অথর বাই, রিটেন বাই পটার। এবং এটল যখন দেই নরমালি 3-এর অধিক, যদি 2-এর অধিক অথর থাকে, রাইট? এই যে ভিতরে মানে তাকে অ্যাকনলেজ করেছি, হ্যাঁ, এটা হচ্ছে সাইট করা, সাইটেশন। এবং এইটার ফুল যে রেফারেন্স, এখানে তো রেফারেন্স ফুল না, এখানে জাস্ট আমরা ইন্ডিকেট করেছি, এর ফুল রেফারেন্স সবার শেষে চলে আসবে, রাইট? সো এটাকে বলা হয় সাইটেশন, এবং যখন সবার লাস্টে রেফারেন্স লিস্ট দেওয়া হয় ওটাকে বিবলিওগ্রাফি অথবা রেফারেন্স বলি। সো তোমাদের দুই এক গ্রুপ ভালোই লিখেছে, কিন্তু মানে কার কাছ থেকে কোথা থেকে কি লিখেছে এটা ভিতরে সাইট করে নেয়, অ্যাজ এ হোল লিখে গেছে এবং সবার লাস্টে গিয়ে রেফারেন্স দিছে। এখন কোশ্চেন হচ্ছে রেফারেন্স দিছে 8টা 10টা, আর তোমার অ্যাসাইনমেন্ট লিখেছে 9 পেজ 10 পেজ। এখন আমি কিভাবে সেগ্রিগেট করব, কিভাবে ডিস্টিংগুইশ করব যে কোন পোরশনটা তুমি কোন রেফারেন্স থেকে লিখেছো, যার জন্য আমরা সাইটেশন দিই। হ্যাঁ, সাইটেশন হচ্ছে ভিতরে একটু ইন্ডিকেট করা যে আমরা এই যে স্টেটমেন্টটা অথবা এই প্যারাগ্রাফটা নিয়েছি এটা কোথা থেকে নিয়েছি। হ্যাঁ, সো যখন এইটা দিবা তখন তুমি অ্যাকনলেজ করলা, তখন আর কোনো ক্রাইম না। হ্যাঁ, কিন্তু এই যে স্টেটমেন্টটা মানে সায়েন্টিফিক রাইটিং, হ্যাঁ, আমরা যে তোমাদেরকে পড়াই স্লাইড দিই, সেখানে নর্মালি রেফারেন্স এইভাবে নিয়ে আসি না, কারণ দিস ইজ নট সায়েন্টিফিক। এটা হচ্ছে তোমাদেরকে জাস্ট ইনফরমেশন গ্যাদার করে তোমাদেরকে বোঝানো একটা টপিক নিয়ে। আর যখন কোনো কিছু পাবলিশিং এ যাবে, কোথাও কোনো কিছু সাবমিট করতে যাবা, তখন ওটা সায়েন্টিফিক রাইটিং, রাইট? ওই সায়েন্টিফিক রাইটিং এ এই সাইটেশন ইজ এ মাস্ট, এবং সাইটেশন না দিলে এটা মানে এই পটারের কাছ থেকে নিছো, সাইটেশন দিলা না তার মানে তুমি এটা তোমার নিজের স্টেটমেন্ট হিসেবে চালাইতে চাচ্ছ, এটাই মিন করে যখন সাইটেশন দিবে না, এবং ইটস এ ক্রাইম। ওকে, এবং যদি তুমি ধরো যে এটা এই পটারের কাছ থেকে নিছোই, কিন্তু এখানে তুমি সাইটেশন দিলা না, ভিতরে রেফারেন্স লিস্টে গিয়ে রেফারেন্স দিছো, ইটস ফাইন, but it is very difficult for the evaluator or for the reviewer to find out যে কোন পোরশনটা তুমি পটারের কাছ থেকে নিছো।
রাইট? যার জন্য সাইটেশন এবং রেফারেন্স লিস্ট এই দুইটাই মানে খুবই ইম্পর্টেন্ট সাইন্টিফিক রাইটিং এর ক্ষেত্রে। আর এই এই অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দেয়া, এটার পারপাস শুধু এইটা না যে তোমাদের ফাইনালে 100 মার্কস থেকে 10 মার্কস কমাই দিলাম, 10 মার্কস তোমাদের পাওয়া ইজি হবে এবং ফাইনালে লোড কমে যাবে। দিস ইজ নট দ্য টার্গেট। দ্য টার্গেট ইজ ইউ জাস্ট সার্চ for a new topic, you learn searching, you learn kind of synthesizing information, you learn how to read a scientific paper, you also learn how to write scientifically. এইটাই। সো ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে অতটা জোর দেইনি, ধীরে ধীরে জোর দেব যে গ্রাজুয়ালি আমরা কিভাবে মানে সাইন্টিফিক রাইটিংটা করতে পারি। কারণ ফাইনাল ইয়ারের পরেই তোমাদের একটা ফুল থিসিস লিখতে হবে এবং কি জানো ইন্টার্নশিপের রিপোর্ট তোমাদের লিখতে হবে। হ্যাঁ, ইন্টার্নশিপে তোমরা তো জানো যে থিসিস ডিফেন্সের মতো ডিফেন্স হবে। যার জন্য অ্যাসাইনমেন্টের টার্গেট মানে অ্যাট লিস্ট তোমাদের মতো ডিসিপ্লিন, very technical discipline assignmented target not only providing a very easy 10 marks and reducing load in the final exam, it is mainly targeted to improve your reading, writing, searching, every skills that is going to help your scientific careers. বুঝতে পারছো? সো একটা প্রশ্ন ছিল এই রেফারেন্সের ব্যাপারে। মহসিন নাকি কে প্রশ্ন করছে এটা রেফারেন্স দিতে হবে কিনা? এনিওয়ে রেফারেন্স মাস্ট। এর একটা প্রশ্ন ছিল। ভালো। অনেক সময় তো স্যার ওয়েবসাইট থেকে নেওয়া হয়, ওইখানে তো স্যার জার্নালের মতো অত সুন্দর রেফারেন্স দেওয়া থাকে না, সেক্ষেত্রে কি করতে পারি? সেক্ষেত্রে যেটা করতে পারো তোমরা রেফারেন্স লিস্টে গিয়ে রেফারেন্স বিভিন্ন ভাবে করা যায় এবং রেফারেন্স এতই ইম্পর্টেন্ট যে রেফারেন্সে ম্যানেজমেন্টের জন্য মানে হান্ড্রেডস অফ সফটওয়্যারস আছে, বুঝছো? সো যেটা তোমরা করতে পারো রেফারেন্স লিস্টে গিয়ে তোমরা 1 নাম্বার করে নাম্বারিং করে রেফারেন্স লিস্ট করবা, ঠিক আছে? ধরো যে তুমি 10টা ওয়েবসাইট ইউজ করছো, 10টা ওয়েবসাইট 10টা নাম্বারে সিরিয়ালি 1 2 3 4 5 দিলা এবং এই যে 1 নাম্বার মানে পুরো লিঙ্কটা তো ভিতরে দেওয়াটা খুব অ্যাবসার্ড হবে, তাই না? যার জন্য যদি একটা লিঙ্ক ধরো যে এফএ এর একটা লিঙ্ক তুমি 1 নম্বরে রেফারেন্স লিস্টে লিস্ট করেছো এবং এই এফএ এর লিঙ্ক থেকে তুমি যে পোরশনটা সাইট করে মানে লিখছো ভিতরে সেখানে জাস্ট ব্র্যাকেটে দিবা 1, তাহলে আমি বুঝবো থার্ড ব্র্যাকেট দিয়ে। বুঝছো কথা? জি স্যার, বুঝতে পারছি। সো আমি যেটা বুঝাইতে যাচ্ছি মানে তোমার এখানে আমি রেফারেন্স মানে সাইটেশন করছি নাম এবং সাল দিয়ে, তাই না? আর একটা স্টাইল হতে পারে যে আমি এই যে থার্ড ব্র্যাকেট দিলাম দিয়ে আমি 1 নাম্বার দিলাম, অর্থাৎ আমি এই স্টেটমেন্টটা নিয়েছিলাম যে রেফারেন্স লিস্টে 1 নাম্বার রেফারেন্সে মানে যে মানে স্টাডিটা আছে ওখান থেকে আমি এই স্টেটমেন্টটা নিয়েছি। ওকে, দেখা যায়? দেখতে পাচ্ছ তুমি? জি স্যার। আচ্ছা, এটাও আরেকটা স্টাইল, বিভিন্ন স্টাইল আছে। সো একটা আছে মানে নাম এবং সাল, এটা অথর এবং ইয়ার বলি আমরা। এটা হচ্ছে রাইটিং স্টাইল, রেফারেন্স রাইটিং স্টাইল। এটা অটোমেটিক্যালি করা যায়, ধীরে ধীরে হয়তো অটোমেটিক্যালি করানো শিখাবো তোমাদেরকে। হ্যাঁ, আমি কখনো মানে হাত দিয়ে এই রেফারেন্স রাইট করি না, এটা সফটওয়্যার করে মানে ওই সফটওয়্যারকে কমান্ড করতে হয়, ঠিক আছে? সো এগুলো একটা ওয়ে, যেখানেই তোমার বড় রেফারেন্স আছে সেখানেই তোমরা এই নাম্বারিং করে করো এবং এই নাম্বারিংটা অবশ্যই যেন মানে খুব রাইট নাম্বারিং হয়, অর্থাৎ তুমি এই স্টেটমেন্টটা হচ্ছে 1 নাম্বার রেফারেন্স লিস্টের থেকে নিয়েছো, ওই স্টাডি থেকে নিয়েছো, কিন্তু এখানে কখনোই তুমি ভুল রেফারেন্স সাইট করো না যে তুমি 3 থেকে নিয়েছো, তা যেন না হয়, ঠিক আছে? তো সেইভাবে সাইট করতে হবে। Any further questions? এটা স্যার নিজের ক্ষেত্রে করে দেয়, গ্রুপ অ্যাসাইনমেন্টে স্যার সবাই তো কথা শুনে না, আর কি করে না করে, আর ক্লিয়ার কোনো অ্যাসাইনমেন্টের গাইডলাইনস আমরা এখনো পাই নাই, এই জন্য আর একটু বেশি সমস্যা হয়েছে। ক্লিয়ার কি গাইডলাইন চাও বলো? এরকম মানে বলে দেয় নাই, মানে অ্যাসাইনমেন্ট দিছে আমরা আর কি সিনিয়রদের কাছে মানে যার মতো শুনে ক্লিয়ার যে একটা গাইডলাইন থাকে ওইটা আমরা পাই। যদি ফার্স্ট ইয়ারের ছাত্রের মতো যদি কথা বলো তাহলে খুব মুশকিল, অ্যাসাইনমেন্ট তো আজকে করো না, তাই না?
আর এই যে মানে ইচ এন্ড এভরিথিং এই বলে দিতে হবে তোমরা কিছুই শিখবে না নিজ থেকে, এটা এটা মানে খুবই অ্যাবসার্ড। তোমরা যে পেপারটা পড়তেছো সেই পেপারেও সাইটেশন আছে, সেই পেপারেও রেফারেন্স আছে। ওকে, মানুষ তো দেখেও শিখবে। সবকিছু বলে দিলে তো মানে বছরের পর বছর আমার সাথেই থাকতে হবে তোমাদেরকে, তোমাদের তো বের হওয়ার সুযোগ থাকবে না। আমরা বলে দিব 30%, বাকি 70% তোমাদের মানে আর্ন করতে হবে, লার্ন করতে হবে। রাইট? তোমরা ইন্টারনেট ঘাটো না, একটা রিসার্চ আর্টিকেল, জার্নাল আর্টিকেল দেখো না কিভাবে লেখে, সেই স্টাইল ফলো করো। গাইডলাইন 100% কখনো দেওয়া যায় না, ঠিক আছে? এবং 100% এই টিচারের কাছে কখনো শেখা যায় না, বুঝতে হবে। এই যে তোমাদেরকে যে পড়াই, আজকে যেটা পড়াইলাম, দিস ইজ মানে আমি বলবো যে 5% আমি টাচ করেছি। তুমি যদি মানে ভালো করে জানতে চাও 95% তোমাকেই গুগল করতে হবে, রিড করতে হবে, স্টাডি করতে হবে। এনিওয়ে, যতটুকু পারো লেখো। তোমাদের ইয়ের মধ্যে অনেক প্রবলেম আছে, তোমাদেরকে মানানো খুব মুশকিল, যার জন্য আমি অথার্স কন্ট্রিবিউশন মানে আমি চাচ্ছি যে কে কি করে আমার দেখা দরকার। কারণ তোমার গ্রুপ অ্যাসাইনমেন্ট হলেও মার্কস তো ইন্ডিভিজুয়ালি দিব আমি, তাই না? তো যে যার যার পোর্শন লিখতেছো তার তার পোর্শন ইয়ে হলেই হবে। দরকার হলে তোমরা কোনো অথার্স কন্ট্রিবিউশনে ওখানে পেজ নাম্বার দিয়ে দেবে যে কে কে কোন পেজ লিখেছো, তাহলেই মানে আরো ভালো ইয়ে হবে আইডেন্টিফিকেশন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। যতটুকু পারো করো, ইভালুয়েশন তো আছেই, সমস্যা নেই। তো শেষ করতে চাচ্ছি, আর কারো কোনো কথা যদি না থাকে। Thank you very much.